অ্যাডভোকেট মনির, আজকে আমার বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান নেতা জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একটি কথা বলেছেন। তার কথার কিছু অংশ আমি শুনেছি, সেই অংশের মধ্যে তিনি একটি প্রশ্ন করেছেন। আমি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর প্রশ্নটি আপনাকে করতে চাই। সেটি হচ্ছে, আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি 16ই ডিসেম্বর হবে? অ্যাডভোকেট শিশির মনির। আচ্ছা বলেন তো, এই প্রশ্নটার হবে কি হবে না এটার উত্তর যদি সঠিকভাবে জানতে হয় তাহলে আগে আমাদেরকে ক্ষমতায় আনেন, জনগণ আমাদেরকে ক্ষমতায় আনুক, এই দেখেন আমরা করি কি করি না। এটার সঠিক উত্তর কি হবে? ধরেন আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিল। ওকে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পরে প্রথম 16ই ডিসেম্বর হবে 2026 সালে 16ই। রাইট। আমরা ক্ষমতা গ্রহণ করলাম, ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলেন, ক্যাবিনেট ফর্ম করলাম, জোটবদ্ধ ভাবেই করি আর একক ভাবেই করি, কিছু একটা করলাম, এবং দেখবেন সেই 16ই ডিসেম্বর আমরা সেটা পালন করি কি করি না, আন্দালিব ভাইয়ের প্রশ্নের উত্তর সেদিন পেয়ে যাবেন। এখন আমাদেরকে ক্ষমতায় আনেন, মানে আপনারা নির্বাচিত হওয়ার আগে অ্যাডভোকেট শিশির মনির আমরা এটি জানতে পারবো না আপনারা এটা পালন করবেন কি করবেন না। উনি তো জিজ্ঞাসা করছেন, উনি জানতে চাইতেছেন আপনারা করবেন কিনা, 16 ডিসেম্বর হবে কিনা। নিশ্চয়ই, কেন নয়, কিন্তু একটা জিনিস দেখেন যে ওনার মধ্যে যে আশঙ্কাটা তৈরি হয়েছে, এই আশঙ্কাটা তো আপনি অ্যাসার্টেন করতে পারবেন। কিছু থেকে অ্যাজাম্পশন আর কিছু থেকে সার্টেন। উনি একটা সুনির্দিষ্ট কথা বলেছেন যে 16 ডিসেম্বর হবে না। হবে না, এটা তো হবে নাটা শুনি নাই ভাই, আমি হবে নাটা শুনি নাই। আমি শুনেছি উনি আপনাদের প্রশ্ন করেছেন যে আপনারা নির্বাচনের আগে এটি বলেন যে আপনারা নির্বাচিত হলে সরকারে গেলে 16 ডিসেম্বর হবে কিনা। আমি এরকমই শুনছি, আই মে বি রং, ইদানিং অনেক বিষয় আমি অনেক ভুল হচ্ছে, কিন্তু আমি এইটাই শুনছি। তো আন্দালিব রহমান, আমি বলছি যে এই যে একটা ধরেন একটা আশঙ্কা, তাই না, আশঙ্কা ওনার পক্ষ থেকে আমি যদি বলি যে উনি একটা আশঙ্কা প্রকাশ করছেন কোনো ভ্যাগ বিষয়ে, আশঙ্কা প্রকাশ করছেন উনি একটা সুনির্দিষ্ট দিন তারিখকে কেন্দ্র করে, সুনির্দিষ্ট একটা উদযাপনকে কেন্দ্র করে, তাহলে তার মেজারেবল। আমরা অনেক সময় গ্যাস করে কথা বলি, অ্যানালাইসিস করি যেগুলো মেজারেবল থাকে না, যেগুলো ইন্ডিকেটর থাকে না, স্পষ্ট ইন্ডিকেটর থাকে না। আমার ভাই আন্দালিব রহমান পার্থ অত্যন্ত জ্ঞানী লোক, স্মার্ট লোক, যিনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা কিন্তু মেজারেবল, অ্যাচিভেবল, সুনির্দিষ্ট ভাবে হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যাবে। কবে উত্তর দেওয়া যাবে? 12ই ফেব্রুয়ারিতে আমরা ইলেকটেড হব, ধরেন 25 এটা কিন্তু অ্যাডভোকেট শিশির মনির, এটা কিন্তু আপনি অতি চমৎকার, আপনি যেহেতু আপিল বিভাগের আইনজীবী এবং আপনার আসলে আইনজীবী হিসাবে আপনি প্রথিতযশা, আপনার কথা খুবই চমৎকার, কিন্তু ঘটনা হইতেছে কি এটা হ্যাঁ নাতে উত্তর দেওয়া যাবে, আমার টাইমিংটা নিয়ে একটু খটকা লাগতেছে। মানে আপনি এটা ইলেকশনের আগে হ্যাঁ না এত স্পষ্ট করে আপনি এটা বলতে পারবেন না তাইলে? না, আমি বলছি উনি যে আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা আমরা করছি কি করছি না এটা মেজারেবল। ওকে, ও আচ্ছা, মানে আর সেকেন্ড প্রশ্ন হলো অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব। আর ওনার আশঙ্কার প্রশ্নের উত্তরটা উনি জানতে চাইলে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে, তারপরে 16 ডিসেম্বর। আমার মনে হয় যে এইবার আমার প্রশ্ন উত্তর আমি পুরোপুরি পাইছি, যে অ্যাডভোকেট শিশির মনির বলতেছেন যে অবশ্যই 16 ডিসেম্বর পালন করবেন, অবশ্যই 16 ডিসেম্বর পালন করবেন, 3বার করে বলেছেন। তবে তার আশঙ্কার জায়গা থেকে যিনি ব্যারিস্টার পার্থকে তিনি আহ্বান জানাচ্ছেন যে যদি নির্বাচিত হয় জামাতে ইসলামী তখন সেটি তো মেজারেবল, সেটি দেখা যাবে, পরিষ্কার উত্তর। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এইটা ঠিক যে আন্দালিব রহমান পার্থকে আমি আজকে শুনেছি এটা উনি বলছেন যে আপনারা আসলে কি এটা হবে কিনা, পাশাপাশি আরো 2-3টা জিনিস 16 ডিসেম্বর হবে কিনা, গায়ে হলুদের অনুষ্ঠান হবে কিনা, আমরা যেগুলি সোশ্যাল নর্মস হিসেবে আমরা যেগুলি মেনে আসছি, আমাদের মেয়েদেরকে যেরকম আমরা দেখে আসছি সেরকম তারা করতে পারবে কিনা, এই ব্যাপারগুলি জামাত ইসলামের পরিষ্কার করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির কিছুটা পরিষ্কার আসলে করলেন, অবশ্যই 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 বলে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে জামাত ইসলামী আসলে ক্ষমতায় আসলে 16 ডিসেম্বর হবে কিনা। প্রশ্নটার মধ্যে আমি একটু লেজ লাগাতে চাই, কেউ ক্ষমতায় আসলে 16 ডিসেম্বর হবে না এরকম কোন আশঙ্কা আপনার মনে আছে কিনা কামাল ভাই? দিয়ে শুরু করি। আশঙ্কা না থাকাই উচিত ছিল, কারণ আমাদের ইতিহাসে কতগুলি একদম মানে প্রতিষ্ঠিত সত্য আছে যেগুলো মানে এটা হবে, এটাই স্বতঃসিদ্ধ, এটাই স্বাভাবিক ছিল, কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু এখন আর নেই।
নেই কেন সেটা আমি বলি। যেমন ধরেন, এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে তারা 16 ডিসেম্বর পেয়েছিল। পেয়ে তারা প্রথমে কি বললো যে জাতীয় প্যারেডটা আর হবে না, প্যারেড স্কোয়ারে যেটা কুচকাওয়াজ হয় এটা হবে না। কেন হবে না? কেন হবে না? আচ্ছা, এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায়, অর্থনীতির উন্নয়ন হয়ে যায়, মানুষের রোগ শোক ভালো হয়ে যায়? সেরকম তো কিছু হয় না। কিন্তু এটার কি কোনো প্রয়োজনীয়তা নেই? এসে যারা সাধারণ মানুষ আছে, ছোট ছোট শিশু কিশোর আছে, আমার তো মনে আছে আমি যখন ছোটবেলা, আমি কিন্তু আমার জন্ম কিন্তু পাকিস্তান আমলে, পাকিস্তান আমলে যখন স্কুলে মানে একদম ছোট ছিলাম যখন আর কি, তখন ওই যে ওদের যে 14 আগস্টে যে আপনার স্বাধীনতা দিবস হতো, আমাদের সকালবেলা আমার মা সাজায় গুজে স্কুলে পাঠাইতো, যাই ওখানে আমরা দেখতাম যে লাল নীল সবুজ দিয়া ফ্ল্যাগ উড়ানো হতো, আমরা কিন্তু এনজয় করতাম। যখন বাংলাদেশ স্বাধীন হলো, আমরা কিন্তু 26শে মার্চে ওটা করছি, তখন আমি স্কুলেই পড়ি, আমি তখন এগুলি দেখেছি। তো এখন বিষয়টা হলো কি, এগুলি কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে, তারা গতবার করেনি, ঠিক আছে, ভাবলাম প্রথম প্রথম আসছে করেনি, অর্থনৈতিক ভাবে তারা অনেক কিছু এই চিন্তা ভাবনা করতেছে, খরচ বাড়াবে কেন, করে নাই, ভালো কথা। কিন্তু খরচ যে কেমন বাড়াইছে না কমাইছে এটা তো গত 1 বছর আমাদের দেখা। 26শে মার্চ তো করছে। আমি 26শে মার্চ আলোচনা করেছি না, আমি 16 ডিসেম্বর আলোচনা করেছি। মানে এইটা কি এরকম যে এক বছর রাষ্ট্র একটা বড় করে করে আরেকটা অত বড় করে করে না, ওরকম কি কোনো? এটা ঠিক না, এটা আমরা কখনোই দেখি নাই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, জাতীয় পার্টি আসছে, আবার আওয়ামী লীগ আসছে, আবার বিএনপি, সবাই আসছে, প্রতিবারই এটা হয়েছে। এখন তাহলে কি এইটাই হলো? দেখেন, একটা কিন্তু ধারণা কিন্তু অনেকের মধ্যে প্রচারণা আমি দেখি, অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে। যেমন আমি দেখলাম ওই দিন যে 16 ডিসেম্বর নাকি বিজয় দিবসই না, এটাও কেউ কেউ বলছে। এখন যারা এই ধরনের কথা বলছে তাদেরই কি প্রভাবে এটা হচ্ছে না? হতে পারে। অনেকে বলছে যে 16 ডিসেম্বর আসলে আমাদের বিজয় হয় নাই, ওই দিন তো পাকিস্তান আর্মি তো আমাদের কাছে সারেন্ডার করে নাই, অতএব বিজয় দিবসটা এটা ইন্ডিয়ানদের বিজয় দিবস, বাংলায় লিঙ্ক না, এটা বলছে অনেকে। তো এখন এগুলো নিয়ে আমি বাহাস করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা তো প্রশ্ন না। প্রশ্নটা হলো কি, সরকার কি করছে? সরকার কিন্তু এই বছরও পালন করছে না, এবং কেন করছে না তার কোনো ব্যাখ্যাও কিন্তু সরকার দিচ্ছে। সরকার মনে অত বেশি কনভিন্স না যে 16 ডিসেম্বরে আসলে বিজয় দিবস হিসেবে পালন করা উচিত, এরকম মনে হইতেছে। কারণ যেহেতু তর্কটা আছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে কেউ তর্ক চলছে। বলি দেখেন, যে এটা মানে সরকার আছে ক্ষমতায়, তারা কনভিন্স না, রাইট। এখন যদি সরকার কনভিন্স না হয়, তো যে কোনো পলিটিক্যাল পার্টিও কনভিন্স না হতে পারে, রাইট। সেই জন্য আমার কিন্তু অনেস্ট কোয়েরি ছিল যে জামায়াতে ইসলামী কনভিন্স কিনা যে 16 ডিসেম্বর বিজয় দিবস ওর না। তো উনি বললেন যে অবশ্যই 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 পালন করবেন, রাইট। অবশ্যই করবে, হ্যাঁ। কিন্তু সরকারের মধ্যে জামায়াতে ইসলামের মধ্যে যে ঝামেলা নাই, সেই ঝামেলা আমি সরকারের মধ্যে দেখি। এটা ইন্টারেস্টিং কিন্তু দেখি, এটাই তো আপত্তিকর এবং হতাশাজনক। মানে এই সরকার যে আসলে ওই সরকার যে একটা কথা বলছে না, রিসেট বাটন টিপা দিছে, এখন রিসেট বাটন টিপছেন, এখন কোথেকে আবার শুরু হবে? এখন ওনারা কি 47 থেকে শুরু করতে চান, নাকি আরো আগে থেকে, নাকি পলাশী যুদ্ধ থেকে শুরু করতে চান? বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয় যে কামাল ভাই, আমরা এই প্রসঙ্গটা ক্লিয়ার। আমরা যেহেতু অনেকগুলি বিষয় নিয়ে কথা বলবো, আমরা একটু দর্শকদের মতামত একটু আপনাকে শোনাতে চাই। একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন, আরেকজন দর্শক শিশির, অনেকেই প্রশ্ন করেছেন, আমি দুটো প্রশ্ন বাছাই করেছি। একটা দর্শক প্রশ্ন করেছেন যে আপনি ইন্ডিয়া কেন গিয়েছিলেন কামাল ভাই, যদি ছোট করে বলতেন। আচ্ছা, ইন্ডিয়া কি আমাদের কোনো নিষিদ্ধ জায়গা নাকি? ভিসা বলে দেয় না ইন্ডিয়া, ইন্ডিয়া বলে ইন্ডিয়ান লোকদের ছাড়া কাউরে ভিসা দেয় না, মানে ইন্ডিয়ার প্রিয় লোকদের ছাড়া। কেন যাও? অসুস্থ লোক প্রচুর যাচ্ছে। আমি যখন ইন্ডিয়া যখন আসলাম, বাংলাদেশ বিমানে আসছি, সেই বিমানে আমি দেখলাম যে পেছনের 3 জন লোক ছাড়া সমস্ত সিট ভর্তি, এবং তারা সবাই বাঙালি। তো সমস্যাটা কি হয়েছে? এত লোক গেছে না। আচ্ছা, এখন আমি কথাটা বলি, এই জিনিস হলো ইন্ডিয়া গিয়েছে, আমি বলি আপনাদের, বলার কোনো সমস্যা তো নাই। আমার ছেলে দার্জিলিং এ পড়ে, ছেলে, হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন আপনার ছেলে দার্জিলিং এ পড়ে কেন, সেটাও বলি না ভাই। এখন সমস্যা হচ্ছে কি, আমি যখন আজকে একটু বাথরুমে যাবো, তখন প্রশ্ন করবেন আপনি বাথরুমে যাচ্ছেন কেন? কারণ আপনি পাবলিক পারসন ভাই, আপনি জনপ্রিয় লোক। আপনি, আমার ছেলে কেন দার্জিলিং বসে আমি বলি আপনাকে। আমরা স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করি। আমি এই ছেলেটাকে কার কাছে বাসায় রেখে যাব, কি করবো না করবো, এটা আমাদের একটা টেনশন ছিল, এবং সেজন্য আমি কম খরচে, আমার এখানে যে খরচটা হতো এর চেয়েও কম খরচ অথবা এরকম খরচে আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলাম। আজকে থেকে 3 বছর আগে
আমার ছেলেকে আমি দার্জিলিং এ পড়তে পাঠিয়েছি, তার আরো 1 বছর আছে। ওকে, এখন একটা পর্যায়ে সে আছে, এখন যদি ইন্ডিয়ার সাথে আমার যুদ্ধও লাগে তাও কিন্তু আমার জন্য খুব একটা জটিল অবস্থা হয়েছে। রাইট তো রাইট রাইট, তাকে আনতে গিয়েছিলাম ভাই। আচ্ছা শুনেন, তার পরীক্ষা শেষ, আরো বলি না, শেষ করি তাহলে বুঝবেন, আরেকটু বলি। তো ওখানে গিয়েছিলাম, আমরা স্বামী স্ত্রী দুইজনেই গিয়েছিলাম। দুইজনে যাওয়ার পর আমার স্ত্রী বললো যে উনি একটু আজমির শরীফে যেতে চান। তো আমি বললাম ঠিক আছে চলো, যে আজমির শরীফ জয়পুরে গেলাম। আজমির থেকে যখন আমরা ফিরবো, ফেরার সময় দেখলাম যে প্লেনে দিল্লি থেকে ঢাকার যে ভাড়া, কলকাতার চেয়ে ঢাকার ভাড়া তার চেয়ে বেশি। আমি বললাম তাহলে চলো কম ভাড়ায় দিল্লিতেই যাই। ওকে, দিল্লি থেকে আমরা পরে প্লেনে, আমার মনে হয় যে খুবই পরিষ্কার আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমার একটা ছবি তো দিয়েছে, আমাকে ছবি দিয়েছে। দিল্লি যাওয়ার পর আমার স্ত্রী বললো যে আমি একটু জামা মসজিদটা দেখতে চাই। আমি চলো নিয়ে যাই। ওখানে যাওয়ার পর সে ইউটিউবে আপনার চ্যাট জিপিটি দেখছে এখানে নাকি করিমের একটা হোটেল আছে। রাইট রাইট, করিমের হোটেলে খাওয়া দাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার মুখে একটা টুথপিক ছিল ভাই। আমার ছেলে আমাকে দেখাচ্ছে, বাবা দেখো এই ছবিটা কেমন হয়েছে। ওটা দেখতে গেছি, টুথপিকটা মুখে ছিল। এখন আমি ললিপপ খাচ্ছি, আবার কেউ বলছে আমি সিগারেট খাচ্ছি। ভাই জীবনে সিগারেট খাইনি। আমার মনে হয় কামাল ভাই পরিষ্কার। আমাদের শিশির মনির ভাইয়ের জন্য আমাদের একটা প্রশ্ন আছে, দর্শকদের প্রশ্ন। শিশির মনির ভাই, আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে আপনি যদি অ্যাড্রেস করেন। জনাব শিশির মনির আমাদের ধর্ম নিয়ে অবমাননাকার বক্তব্য দিয়েছে, এহেন হীন কাজের জন্য তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন কিনা জিজ্ঞেস করুন। অনেকগুলি দর্শক একই প্রশ্ন বারবার করতেছেন। আমি একটু বলে রাখি, আমি জনাব শিশির মনিরের এই বক্তব্য শুনেছি, যদি এটা রোজা এবং পূজা নিয়ে হয়ে থাকে আমি তার বক্তব্যে আপত্তিকর কোনো কিছু পাই নাই। জনাব শিশির মনির, আপনি যদি অ্যাড্রেস করেন দর্শকের প্রশ্ন। এগুলো আরো আগেও আমি অ্যাড্রেস করেছি। আসলে এটি কোন ধর্মীয় অবমাননার প্রশ্ন, এটি আসলে সম্প্রীতির প্রশ্ন। আমার যেখানে বাড়ি এটি দিরাইশাল্লা, এখানে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বিরাজমান। এখানে পাশেই আছে মসজিদ, একটু পাশেই আছে মন্দির। যে যার ধর্ম পালন করে, কেউ কাউকে এখানে বিরক্তও করে না, হস্তক্ষেপ করে। মূলত এই উদাহরণটি ছিল সেই সম্প্রীতি বোঝানোরই একটি বাস্তব। এটিকে যে বা যারা ধর্মীয় অবমাননা হিসেবে ব্যাখ্যা করছেন, আমার বিবেচনায় এটা সঠিক কাজ। আমার মনে যে খুবই আমি আসলেই মানে আমাকে মাসুদ কামাল ভাই অনুষ্ঠানের আগেও কামাল ভাইকে আমি বলতেছিলাম যে মানে কোনো বিষয় আমার খুবই পক্ষ নিতে ইচ্ছা করে। এইটার ক্ষেত্রে আমি একদমই বলি যে জনাব শিশির মনি যেটি বলছেন সেটি আমার কাছে অসাধারণ সম্প্রীতিমূলক একটা কথা মনে হয়েছে, এবং যারা এইটিকে টুইস্ট করছেন তাদের জন্য আমার নিন্দাটা আমি একটু জানায় রাখলাম। যাই হোক, আমি অ্যাডভোকেট শিশির মনির কাছে আমার প্রশ্নটা একটু রাখি যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেটা লেভেল প্লেইং ফিল্ড হলো কিনা, আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটি জেনে আমি আবার কামাল ভাইয়ের কাছে যাব। এটা নিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, নির্বাচনের ডেট ঘোষণা করেছে, লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা, অনেকগুলি বিষয়ে জামাত ইসলামের অনেকগুলি আপত্তি ছিল। এখন আজকে তফসিল ঘোষণা হয়েছে, আমি এলাকা থেকেই তফসিল মনোযোগ দিয়ে শুনলাম, প্রধান নির্বাচন কমিশন বক্তব্যটা শুনলাম, আর আমরা তো ফিল্ডেও আছি। তো মনে হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে ওসিদেরকে চেঞ্জ করা হয়েছে, ইউএনওদেরকে চেঞ্জ করা হয়েছে, ডিসি কে চেঞ্জ করা হয়েছে, এসপি কেও চেঞ্জ করা হয়েছে লটারি। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো, আমার এলাকার কথা আমি বলি। আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি যে প্রশাসনের উপরে রাজনৈতিক দলগুলোর যে খবরদারি থাকে বা এক ধরনের ইনফ্লুয়েন্স থাকে, ছত্রচ্ছায়া থাকে, আপাতত আমি এটা এখানে দেখতে পাচ্ছি না। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, এইবারকার আমার এলাকায় হাওর রক্ষা বাঁধ নামে কতগুলো বাঁধ সরকার এলট করে, যেখানে রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে কমিটি গঠিত হয়, প্রশাসন এবং রিপ্রেজেন্টেটিভ আকারে গঠিত। এইবার আমাদের এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকেই এই কমিটিগুলোতে কোন রাজনৈতিক দলের কোন সদস্যকেই কমিটিতে রাখা হয়নি। আমরা নিজেরাও প্রস্তাব করেছিলাম যে একটা নিউট্রালিটি মেনটেন করার জন্য প্রশাসন একটা দূরত্ব মেনটেন করা দরকার সকল রাজনৈতিক দলের সাথে। অ্যাডভোকেট শিশির মনি, আমি কিন্তু জানতে পারি যে আপনাদের জামায়াতের অন্য নেতাদের আমরা দেখতেছি যে প্রশাসনকে কুক্ষিগত করতে চাইতেছেন, প্রশাসনকে বলতেছেন আমাদের কথাই শুনতে হবে। আপনার ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিরপেক্ষতা চাইতেছেন। এটা কি এক এক জায়গায় এক এক রকম, নাকি এটা মানে জামাত ইসলামের কোন স্ট্যান্ড না, এটা মানে যিনি প্রার্থী তার স্ট্যান্ড, তাই না? মোটেও না, জামাত ইসলামের কোন স্ট্যান্ড না। যে ব্যক্তি এটা বলেছিলেন সাথে সাথে জামাত পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং তাকে শোকজ করা হয়েছে,
তিনি তার জবাবটা অফিসিয়ালি দিয়েছেন কিনা আমি জানি না। ঢাকায় দেন নাই আমি দেখি নাই, দেন নাই মনে হয়। তো আমি যেটা বলছি, এটা কখনোই জামাত ইসলামীর কোনো সেন্ট্রাল স্ট্যান্ড হতে পারে না যে একটা নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে হবে এই মর্মে ইনস্ট্রাকশন, তাহলে তো জামাত ইসলামীর আর কোনো নৈতিক ভিত্তিই থাকবে না। ওকে, ফলে আমি মনে করি এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে যে শোকজ করা হয়েছে আমি হয়তো সেন্ট্রালের সঙ্গে কথা বলে জানতে পারবো পরবর্তী পদক্ষেপ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সাবস্ক্রাইব করি না, আগেও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও আমি